রাজীব, এই তোমার তাড়াতাড়ি ফিরে আসা, কত দেরি করলে? রাত হয়ে গেছে, এখন কয়টা বাজে? আরে একটা কাজে আটকা পড়ে গেছিলাম। আর তুই এত অস্থির হচ্ছিস কেন? আরে কবিদেরকে এত অস্থির হলে চলে? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন যাই। আরে যাই মানে? তুই না আমাকে কবিতা শোনাবি? আরে দেখি দেখি কি কবিতা আনলি। না, আজ থাক, অন্য একদিন শোনাবো। তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে, মা চিন্তা করবেন। আমি যাচ্ছি, আসি গুরু। হ্যালো, আমি অপরাধীর মতো তোমার দরজায় দাঁড়িয়েছি। কি অপরাধ জানি না, তবে আমি একটি দাবি নিয়ে এসেছি। এটা অপরাধ কিনা জানি না, তারপরও অপরাধ বোধ আমাকে কুরে কুরে খাচ্ছে। ডুবন্ত সূর্যরশ্মির সবুজের বুকে অন্ধকারের আহ্বানে সাড়া দেয়। দৃশ্যটি আমার খুব ভালো লাগে। তুমি কি আসবে আমার ভালো লাগার সঙ্গী হতে? কথাটা দাবি নিয়ে বলছি, তবে দাবিটা কিসের তাও জানি না। কখনো কখনো দাবি করাটাও অপরাধ। যদি তাই হয় তাহলে আমি অপরাধী, যা শাস্তি দেওয়ার ইচ্ছা হয় দিও, তারপরে এসো। এটাও কি কবিতার অংশ? না, কবির অংশ। কালকে তো শুক্রবার, তো আপনি যদি সময় দেন তাহলে শুধু শেষ দৃশ্যের জন্য কেন, সারাদিনের দৃশ্য দেখতেও আমি রাজি আছি। সত্যি? এই যে আপনি বারে বারে আমাকে মিথ্যেবাদী বানাচ্ছেন। না না, কি যে বলেন, সত্যি আমি দুঃখিত। সরি সরি। ইটস ওকে, নো প্রবলেম। তো আমরা কাল কোথায় দেখা করছি? চারিদিকে নীলাকাশ, কুয়াশায় ঢাকা, যায় না সূর্য দেখা। তবু কেন আমি তুমি রব একা একা একা। বাহ, অসাধারণ। বাহ, মানে আপনি কি ছোটবেলা থেকে কবিতা লিখেন? আমার কবিতা শুনে হয়তো আপনার মনে হতে পারে যে আমি অনেকদিন ধরে কবিতা লিখি, কিন্তু আপনার ধারণা ভুল। আমি আসলে কবিতা লিখছি মাত্র 6 মাস ধরে। আর আমি যে এত চমৎকার কবিতা লিখতে পারি সেটা আমি অবশ্য আগে বুঝতে পারিনি। মানে আসলে মানুষের মধ্যে যে কি থাকে সেটা বোঝা যায় না, তাই না? একদম ঠিক বলেছেন আপনি। তো তার মানে আপনি যেদিন বুঝতে পারলেন যে আপনার মধ্যে এমন লুকোনো একজন কবি আছে, কাব্য প্রতিভা আছে আপনার ভেতরে, সেদিন থেকে আপনি কবিতা লেখা শুরু করলেন, তাই তো? একদম সত্য। একদম ঠিক ডিসিশন নিয়েছেন আপনি। আসলে আমার মনে হয় কি জানেন, একজন কবির জন্মই হয় শুধু কবিতা লেখার জন্য। চমৎকার, অসাধারণ। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, কি সিদ্ধান্ত? যে আমার কবিতা শুনে মুগ্ধ হয়ে আমাকে ভালোবাসবে আমি তাকেই বিয়ে করব। যেহেতু আমি অনেক ভালো কবিতা লিখি, এই সিদ্ধান্ত তো আমি নিতেই পারি, তাই না? হ্যাঁ হ্যাঁ, সেই সিদ্ধান্ত তো আপনিই নিতে পারেন। একজন অসাধারণ কবির অসাধারণ সিদ্ধান্ত। তো এমন কাউকে পেয়েছেন নাকি? না মানে হয়তো শীঘ্রই পেয়ে যাব। ও, আর যদি না পান তো? না না, পাবো না কেন? যতদিন না পাবো ততদিন আমি ধৈর্য ধরে অপেক্ষা করব। আচ্ছা চলুন না কোথাও একটু বসি। নীল আকাশ দিল ছুটি, মাটিতে কুড়ি। তুই কাল সারা রাত তোর ফোন বন্ধ কেন ছিল? বন্ধ ছিল না, বন্ধ করে রেখেছিল। কেন? আমার দাঁত ব্যথা করছিল। মানে কি? আর আমি তো তোকে সরি বলেছি, তারপরে কিন্তু এই জিনিসগুলো খুবই বাড়াবাড়ি হচ্ছে, খুবই বিরক্তকর কিন্তু। তাই বলে তুই তোর আপার সামনে আমাকে থাপ্পড় মারবি? আচ্ছা, ভবিষ্যতে যদি আমার আর তোর মধ্যে কিছু হয়ে যায়
তাহলে আমি সারা জীবন তার কাছে ছোট হয়ে থাকবো না? তার মানে তুই কি বলতে চাচ্ছিস, তোর আর আমার মধ্যে কোনো সম্পর্ক না থাকুক? আমি কি তাই বলেছি? হ্যাঁ, তুই তাই বলেছিস। তুই চাচ্ছিস তোর আর আমার মধ্যে যেন কোনো সম্পর্ক না হোক। ওকে ফাইন, তোকে কারো কাছে ছোট হতে হবে না। আরে নিতু, শোন আমার কথা শোন। তুই যদি কোনোদিন আর আমার সাথে কথা বলতে আসিস, এখন তো দাঁতে ব্যথা করেছে, তারপরে সব দাঁত ফেলে দিব। তার মানে আপনি চাকরি ছেড়ে দিয়েছেন? আসলে একসাথে দুটো কাজ করা কখনোই উচিত না। তারপর কবিতা লেখার মতো একটা কঠিন কাজ। যদিও কখনো একসময় দুটো কাজ করতে হয়, তারপর আমি বলবো একসাথে কখনোই দুটো কাজ করা উচিত না। অনেকে অবশ্য একসাথে দুটো কাজও করতে পারে, কিন্তু আমি বলবো যে কখনোই সেটা করা উচিত না। সেই জন্য আমি চাকরিটা ছেড়ে দিয়েছি, মানে দিচ্ছি, অফিসে যাওয়া বন্ধ করে দিয়েছি। কিন্তু সমস্যা হচ্ছে যে অফিস কোনোভাবেই আমাকে ছাড়তে চাচ্ছে না, এটাই হচ্ছে সমস্যা। অফিস আপনাকে ছাড়তে চাচ্ছে না? আপনি এত ডিমান্ডেবল, সব জায়গায় আপনার এত ডিমান্ড। কবিতা আপনাকে ছাড়ছে না, অফিস আপনাকে ছাড়ছে না, সত্যি আপনার এত প্রতিভা। তবে আমার কি মনে হয় জানেন, তবুও আপনার কাজটা ঠিক হচ্ছে না। একজন মানুষ পৃথিবীতে কি সবসময় ঠিক কাজ করতে পারে? ভুল তো তাকে করতেই হয়। এই মুহূর্তে কবিগুরু রবীন্দ্রনাথের একটা কবিতা আমার মনে পড়ছে। আমরা কোথাও যাব না, আমরা কোথাও যাব না, দূর দিগন্তে দিগ্বলয়ে, যেখানে মিশেছে আকাশ, যেখানে মিশেছে পবন, ধরণীর ধরাতলে। এক মিনিট, সরি, এটা রবীন্দ্রনাথের কবিতা? অবশ্যই এটা রবীন্দ্রনাথের কবিতা। কি কবিতা? এটার কবিতার নাম কি? কবিতার নাম আমি ঠিক এই মুহূর্তে বলতে পারবো না, কিন্তু এটা যে রবীন্দ্রনাথের কবিতা আমি সেটা দেখেছি। এটা রবীন্দ্রনাথের কবিতা, আপনি সেটা দেখেছেন? কিভাবে দেখলেন, কোথায় দেখলেন আপনি? ওই তো গত বছর আমি ট্রেনে করে চিটাগাং যাচ্ছিলাম, মানে আমার মামার বাসায়। আমার মামা চিটাগাংয়ে থাকেন। তা মামার দুটো মেয়ে, ছোট মেয়েটার নাম হচ্ছে টুসি, এবং সেই টুসি এত দুষ্টু, আপনার সাথে যদি একদিনও পরিচয় হয় আপনার। আপনাকে একটু ইন্টারাপ্ট করি, আপনি কবিতার কথা বলছিলেন, আপনি কিভাবে দেখলেন যে এটা রবীন্দ্রনাথের কবিতা? ও তাই তো, কবিতা 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 কোথায় কোথায় দেখেছেন? ওই তো ট্রেনে যখন যাচ্ছিলাম, হ্যাঁ। তা আমার পাশের সিটে যিনি বসা ছিলেন হ্যাঁ, উনি একটা কবিতার বই পড়ছিলেন, সেখান থেকে আমি দেখেছি। সেটা রবীন্দ্রনাথের কবিতার বই ছিল, আর এই কবিতাটা তার ভিতরে ছিল। হুম। আপনি দেখেছেন? না ঠিক ওইরকম না, মানে যে লোকটা, ভদ্রলোকটা বসে কবিতাটা পড়ছিলেন, কবিতার বইটা, সেই ভদ্রলোক মানে তার মুখে অনেক লম্বা লম্বা দাড়ি, মাথায় অনেক লম্বা লম্বা চুল, মানে আমি তখন মানে একদম কনফার্ম হলাম যে এই ভদ্রলোক কোনোভাবেই রবীন্দ্রনাথের কবিতার বই ছাড়া আর অন্য কোনো কবিতা পড়তেই পারেন না। ও, এইভাবে আপনি অনুমান করে শিওর হয়েছেন? অবশ্যই। ইস, আপনার অনুমান এত ভালো না। আমি এখন বুঝতে পারছি কেন আপনার সব জায়গায় এত ডিমান্ড, অফিস আপনাকে কেন ছাড়তে চাচ্ছে না। সত্যি এত প্রতিভাবান আপনি। সবকিছুই আসলে মেধার উপর নির্ভর করে। যেমন এই মুহূর্তে আমার মাথার মধ্যে একটা কবিতার লাইন ঘুরঘুর করছে। আরো আরো কবিতা শোনাবেন? হ্যাঁ এখনই, মানে আমার নিজের তৈরি কবিতা। জি 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 জি, অবশ্যই একদম অবশ্যই। টাটকা গরম গরম। ছোট ছোট ঘাসের জন্ম হয় এই ধরাতলে, আস্তে আস্তে বড় হতে হতে ওরা হয়ে যায় বটবৃক্ষ। তারপর পাশে বয়ে যায় নদী, তার ওপর ছোট ছোট পাখি ওড়ে, পৃথিবীর তরে আমরা দুজনা। কেমন লাগলো কবিতা? আপনি না এই যে যেগুলো হঠাৎ হঠাৎ আপনার মাথায় আসে এগুলো টুকটুক করে লিখে ফেলবেন। হ্যাঁ, তারপর অনেকগুলো কবিতা যখন হয়ে যাবে তখন আপনি ছাপিয়ে ফেলতে পারবেন। আসলে মানে যারা মানে ক্রিয়েটিভ মানুষ, তাদের বৈশিষ্ট্যই হচ্ছে সব সময় নতুন কিছু তৈরি করা, কিছু সৃষ্টি করা, এবং এই সৃষ্টির জন্যে সবচেয়ে বড় যেটা দরকার, হাতে হাত, চোখে চোখ, যেভাবে কাটে সময়, কাটুক দিন হোক রাত হোক।
শোন, আমি কোনো কিছু শুনতেও চাই না, কিছু বুঝতেও চাই না। তোর যা ইচ্ছা হয় তুই তাই কর, আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমাকে বাড়িতে বউ এনে দে, আমি আর একা একা থাকতে পারবো না। তোর আপা দুলাভাই তোর জন্য মেয়ে পছন্দ করেছে, কাল আমি আর তুই দেখতে যাব। তুমি আপাদুল্লা ভাইকে জানিয়ে দাও আমার বিয়ের জন্য পাত্রী খোঁজার কোনো দরকার নেই, তোমার পুত্রবধূর সন্ধান আমি পেয়ে গেছি। বরং আপাদুল্লা ভাইকে বলো কয়েকদিন পর এসে আমাদেরকে যেন দোয়া করে যায়। ও মা, সত্যি তোর পছন্দের মেয়ে আছে? বাহ, তো সেটা আগে বলবি না? মেয়েটা দেখতে কেমন রে? বাড়ি কোথায়? আমাকে ঠিকানা দে, কাল আমি প্রস্তাব নিয়ে যাব। মেয়ে দেখতে কবিতার মতো, আর কবিদের বিয়ের জন্যে এত আনুষ্ঠানিকতা করতে নেই। কবিতাই হচ্ছে কবিদের শক্তি, আর সেই কবিতার শক্তিতেই তোমার নীলা তোমার ঘরে চলে আসবে। ও, মেয়েটার নাম বুঝি নীলা? খুবই সুন্দর নাম। আচ্ছা, মেয়েটার সাথে কি তোর ভাব হয়েছে? ভাব হয়নি, তবে হয়ে যাবে। আমাকে তুমি দোয়া করো মা, যেন আমি নীলাকে কবিতা শুনিয়ে মুগ্ধ করতে পারি। বুঝতে পেরেছি। তোর আপা দুলাভাইয়ের পছন্দ করা মেয়েকেই দেখতে যেতে হবে। আচ্ছা মা, আমার কাব্য প্রতিভার প্রতি কি তোমার এতটুকু আস্থা নেই? বিন্দু মাত্র নেই। জি বলুন, কি করছেন আপনি? কবিতা লিখছি। কবির কাজই তো কবিতা লেখা, আমিও কবিতা লিখছি। ও, কবিতা লিখছেন? তো কয়টা কবিতা লেখা হলো আজকে? সরি, আমি দুঃখিত, আমাকে ক্ষমা করবেন। সরি কেন, ঠিক বুঝতে পারলাম না। না মানে একটা কবিতাও লিখতে পারিনি। কবিতা লিখতে বসবো কিভাবে? মা এসে আড্ডা জুড়ে দিলেন। মাঝে মাঝে মনে হয় কি জানেন, এই সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে অনেক দূরে চলে যাই। সবই বুঝতে পারছি, কিন্তু আপনি আমাকে কেন সরি বলছেন? সরি তো আপনাকেই বলবো। আমি আজকে যে কবিতাগুলো লিখবো সেগুলো তো আপনার জন্যই। কেন, আপনি কালকে কবিতা শুনতে চান না? কালকে আমি কবিতা শুনতে চাইবো না মানে? কালকে আমাদের দেখা হচ্ছে? কেন, আপনার ইচ্ছা নেই কবিতা শুনতে? আজকে তো আপনাকে কবিতাই শোনানো হলো না। স্বপ্ন দেখবো বলে স্বপ্ন প্রদীপ ছিলে, রাতের যোছনা নীলে তারাদের মিছিলে খুঁজি বেড়াই শুধু তোমায়। স্বপ্ন দেখবো বলে স্বপ্ন প্রদীপ ছিলে, রাতের যোছনা নীলে তারাদের মিছিলে খুঁজি বেড়াই শুধু তোমায়। ফুলের সুবাস উড়ে দক্ষিণা বাতাসে, গাছের শাখায় জালে চলে
বসে গাছের শাখায় জানে জোনাকি মনের ভাজে ভাজে মগ্ন সুখে তোমার ছবি আঁকি একাকি ছন্দ তোমার গপ কথায় তুমি আসল ভাবে গান কবিতায় মন চায় কাছে পেতে শুধু তোমার স্বপ্ন দেখব বলে স্বপ্ন প্রদীপ জেলে রাতের জোছনা নীলে তারাদের মিছিলে খুঁজি বেড়াই শুধু তোমার হৃদয়ের কোন ভাসি সুখের জোয়ারে আবেগে হয়ে যায় উদাসী বুকের ভিতরে বাজে যে বাঁশি ভালোবাসি তোমাকে ভালোবাসি হৃদয়ের কোন ভাসি সুখের জোয়ারে আবেগে হয়ে যায় উদাসী বুকের ভিতরে বাজে যে বাঁশি ভালোবাসি তোমাকে ভালোবাসি রাত্রি দুপুর গধূলি বেলায় একাকী অবসরে নীরব চাওয়ায় সারাক্ষণ ভাবি আমি তোমার স্বপ্ন দেখব বলে স্বপ্ন প্রদীপ জেলে রাতের জোছনা নীলে তারাদের মিছিলে খুঁজি বেড়াই শুধু তোমার স্বপ্ন দেখব বলে স্বপ্ন প্রদীপ জেলে রাতের জোছনা নীলে তারাদের মিছিলে খুঁজি বেড়াই শুধু তোমার সেদিন আকাশে মেঘ ছিল না, রোদ ছিল না, ছিল না বৃষ্টি। হয়তো ছিল, আমি দেখিনি। আমি শুধু দেখেছি আর বলেছি তুমি দেখতে অনেক মিষ্টি। তুমিও তাকিয়েছিলে, মনে নেই? মনে করে দেখো আমাদের প্রথম পরিচয়টি। এই কবিতাটা কি আমাদের নিয়ে লেখা? অনেকটা। মিথ্যে বলছো তুমি। কারণ যেদিন আমাদের প্রথম পরিচয় হয়েছিল সেদিন তো তুমি আমাকে ঠিক মতো খেয়াল করে দেখতেই পারোনি। তুমি তো আমার দিকে ঠিক মতো তাকাওইনি। বাদ দাও, কবিতাটা তোমার কেমন লেগেছে? ভালো। ভালো মানে শুধুই ভালো? মানে মুগ্ধ হওয়ার মতো কিছু? মানে আমার কবিতা কি তোমাকে মুগ্ধ করতে পেরেছে? সত্যি কথা বলবো নাকি মিথ্যে বলবো?
অবশ্যই সত্যি, আমি সত্যি অনেক পছন্দ করি। আমার মন খারাপ করবে না তো? না, না, সরি, আমি মুগ্ধ হইনি। ওকে, নো প্রবলেম। আমি তোমাকে আর একটা কবিতা শোনাই। হ্যাঁ, সেটা শুনবো। তার আগে তুমি বলো, তুমি ইঞ্জিনিয়ারিংটা একেবারে ছেড়ে দিলে কেন? চাকরি করবে না ভালো কথা, বাট ইঞ্জিনিয়ারিংয়ে টুকটাক কাজ করতে পারতে না? আসলে একটা সময় আমি মানে বিজ্ঞানকে খুব পছন্দ করতাম। আমার ফার্স্ট প্রায়োরিটি, প্রথম পছন্দ ছিল বিজ্ঞান। কিন্তু একসময় চিন্তা করে দেখলাম যে একটা সময়ে বিজ্ঞানও শেষ হয়ে যায়। যেমন মানুষের মৃত্যুর পর বিজ্ঞান কিন্তু স্টপ হয়ে যায়, আর সাহিত্য বেঁচে থাকে আজন্ম আমৃত্যু, মৃত্যুর পরেও। যেমন সাহিত্যে একমাত্র মৃত্যুর পরেও বলা যায়, আমি তোমায় ভালোবাসবো, মৃত্যুর পরেও আমি তোমাকে দেখব। এটাই হচ্ছে সাহিত্যের শক্তি। সেজন্যই আমি একসময় চিন্তা করি